শুধু যুক্তরাষ্ট্র নয়, আমি পুরো বিশ্ব শাসন করছি, এমন দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানকে শক্তিশালী করতে তুরস্কের নতুন পদক্ষেপ, 7টি অস্ত্রবাহী বিমান পাঠিয়েছে এরদোয়ান সরকার। বিজিবির পা ধরে ক্ষমা চাইল ভারতীয় বিএসএফ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল। আবারও উত্তপ্ত ভারত পাকিস্তান সীমান্ত, ভারতের হামলার ভয়ে 24 থেকে 36 ঘন্টার সতর্কবার্তা জারি পাকিস্তানে। দর্শক, আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি আমাতুল আজিজ উর্মি। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। ডোনাল্ড ট্রাম্প তিনি শুধু যুক্তরাষ্ট্র নয়, পুরো পৃথিবী চালাচ্ছেন এবং এতে তিনি আনন্দ পাচ্ছেন, এমনটাই এক সাক্ষাৎকারে বলেছেন তিনি। দ্বিতীয় মেয়াদে নিজেকে আগের চেয়ে বেশি নিয়ন্ত্রিত ও কার্যকর বলেও মনে করছেন তিনি। যদিও মার্কিন সংবিধান অনুযায়ী কেউ 2 বারের বেশি প্রেসিডেন্ট হতে পারেন না, তবুও অতীতে ট্রাম্প তৃতীয় মেয়াদে প্রার্থী হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। বিস্তারিত রিপোর্টে। হোয়াইট হাউস নয়, এখন আমার অফিস পুরো পৃথিবী। শুধু যুক্তরাষ্ট্র নয়, পুরো পৃথিবী চালাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঠিক এমনই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই, আর এতে তিনি প্রচন্ড আনন্দও পাচ্ছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালনের প্রথম 100 দিন উপলক্ষে দ্য আটলান্টিক সাময়িকীতে প্রকাশিত সাক্ষাৎকারে ট্রাম্প এমন দাবি করলেন। প্রথম মেয়াদে তার মূল কাজ ছিল দেশ চালানো এবং রাজনৈতিকভাবে টিকে থাকা, কারণ চারপাশে ছিল দুর্নীতিগ্রস্ত মানুষে ভরা পরিবেশ। তবে দ্বিতীয় মেয়াদে তিনি নিজেকে আরও বেশি নিয়ন্ত্রিত, আত্মবিশ্বাসী এবং কার্যকর বলে মনে করছেন। সাক্ষাৎকারে ট্রাম্প জানান, তিনি তার দায়িত্ব পালনকে খুব গুরুত্বপূর্ণ মনে করলেও এতে আনন্দও পান এবং এটি তার কাছে মজার একটি বিষয়। তবে এই সাক্ষাৎকারে সবচেয়ে বেশি আলোচনা তৈরি করেছে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে প্রার্থী হওয়ার সম্ভাবনার প্রশ্নটি। যদিও মার্কিন সংবিধানে 2 মেয়াদের বেশি প্রেসিডেন্ট হওয়া নিষিদ্ধ, তবুও ট্রাম্প অতীতে একাধিকবার এ বিষয়ে ইঙ্গিত দিয়েছেন এবং তার প্রচার সামগ্রীর মধ্যে ট্রাম্প 2028 লেখা পণ্য পাওয়া গেছে, যা এই কল্পনাকে আরো উস্কে দিচ্ছে। যদিও এবার তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে তার তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার কোনো পরিকল্পনা নেই। তবে বিশ্লেষকদের মতে ট্রাম্পের এমন বক্তব্য রাজনৈতিক কৌশলের অংশ হতে পারে, যা ভবিষ্যতের নির্বাচনী সমীকরণে প্রভাব ফেলতে পারে। শাহিদা রুবি, মাই টিভি। পাকিস্তানকে সামরিক সহায়তা দিয়েছে তুরস্ক। 27 এপ্রিল তুরস্কের বিমান পাকিস্তানে অস্ত্র সরবরাহ করেছে। চীনও পাকিস্তানকে অস্ত্র রপ্তানি বাড়িয়েছে। পাকিস্তানের পাশে দাঁড়িয়ে তুরস্ক 7টি অস্ত্রবাহী বিমান পাঠিয়েছে। বিমানগুলো পাকিস্তানের সামরিক সরঞ্জাম হিসেবে পৌঁছেছে, যা ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যে তুরস্কের সামরিক সহায়তা হিসেবে বিবেচিত হচ্ছে। বিস্তারিত জানব রিপোর্টে। এবার সামরিক সহায়তা নিয়ে পাকিস্তানের পাশে দাঁড়ালো তুরস্ক। দুর্দিনের বন্ধু ভারতকে ভুলে পাকিস্তানের পাশে অস্ত্র বোঝায় বিমান পাঠালো তুরস্ক। টাইমস অফ ইন্ডিয়া জানায়, তুরস্ক থেকে 7টি অস্ত্রবাহী বিমান পাকিস্তানে পৌঁছেছে, যার মধ্যে একটি 27 এপ্রিল করাচিতে অবতরণ করে। এই সামরিক সহায়তা ভারত পাকিস্তানের সম্পর্ককে কি আরও অবনতির দিকে নিয়ে যাচ্ছে? তুরস্ক ছাড়াও চীনের কাছ থেকে অস্ত্র পাচ্ছে পাকিস্তান। 2019 থেকে 2023 মধ্যে চীন পাকিস্তানে অধিকাংশ অস্ত্র রপ্তানি করেছে। এদিকে খালিস্তানপন্থী শিখরা ভারত পাকিস্তান যুদ্ধ হলে পাকিস্তানের পক্ষে লড়াই করার ঘোষণা দিয়েছে এবং বিজেপি সরকারের কাশ্মীর হামলার উদ্দেশ্য নিয়ে অভিযোগ তুলেছে। প্রতিবেদনে বলা হয়, গত 27 এপ্রিল তুরস্কের বিমান বাহিনীর একটি হারকিউলিস C-130 কার্গো বিমান পাকিস্তানের করাচিতে অবতরণ করেছে, যাতে বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম ছিল। এছাড়া ইসলামাবাদের সামরিক ঘাঁটিতেও তুরস্কের আরও 6টি কার্গো বিমান অবতরণ করেছে, যেগুলোতে অন্যান্য সামরিক সরঞ্জাম ছিল বলে তুর্কি ও পাকিস্তানি সূত্র নিশ্চিত করেছে। তুরস্কের পাশাপাশি পাকিস্তান চীনের সঙ্গে তার সামরিক সম্পর্ক আরও শক্তিশালী করছে। 2019 থেকে 2023 সালের মধ্যে চীন প্রায় 40টি দেশে অস্ত্র রপ্তানি করেছে, যার মধ্যে 82%-এর বেশি অস্ত্র পাকিস্তানে পাঠানো হয়েছে। এদিকে ভারতের সঙ্গে যুদ্ধ শুরু হলে পাকিস্তানের পক্ষে লড়াই করার ঘোষণা দিয়েছে খালিস্তানপন্থী শিখরা।
সীমান্তে অস্ত্রসহ বাংলাদেশে অনুপ্রবেশ করে কৃষকদের ধরতে আসা 2 বিএসএফ সদস্যকে আটক করে স্থানীয়রা ও বিজিবি। একটি ভিডিওতে দেখা যায় বিএসএফ মাটিতে পড়ে বিজিবি সদস্যদের পা ধরে ক্ষমা চাইছে। পরবর্তীতে কূটনৈতিক প্রক্রিয়ায় তাদের বিএসএফ এর কাছে হস্তান্তর করা হয়। বিজিবি ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। বিস্তারিত জানব রিপোর্টে। এবার বিজেপির পায়ে ধরে ক্ষমা চাইলেন বিএসএফ। আর এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জনমনে প্রশ্ন উঠছে, বিএসএফ কি এমন করলো যার কারণে বিজেপির পায়ে ধরতে হলো? সম্প্রতি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর 2 সদস্য অস্ত্রসহ আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করে। অভিযোগ রয়েছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর 2 সশস্ত্র সদস্য আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। তারা সরাসরি সীমান্ত পেরিয়ে সীমান্তবর্তী একটি বাংলাদেশি গ্রামে ঢুকে পড়েন এবং অভিযোগ অনুযায়ী কয়েকজন স্থানীয় কৃষককে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। ঘটনার খবর পেয়ে দ্রুত বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এর নিকটস্থ ক্যাম্প থেকে সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয় জনসাধারণের সহায়তায় বিজিবি 2 বিএসএফ সদস্যকে আটক করতে সক্ষম হয়। পরে উভয় পক্ষের মধ্যে যোগাযোগ ও আলোচনার মাধ্যমে এবং বিএসএফ সদস্যদের অনুতপ্ত আচরণ ও ক্ষমা প্রার্থনার পর কূটনৈতিক ও নিরাপত্তা প্রোটোকল মেনে তাদের বিএসএফ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় আটককৃত বিএসএফ সদস্যরা বিজিবি সদস্যের কাছে ক্ষমা প্রার্থনা করছেন এবং নতজানু হয়ে তাদের প্রতি অনুরোধ জানাচ্ছেন। ভিডিওতে কেউ বিজিবির পেশাদার ও কৌশলী ভূমিকার প্রশংসা করেন, আবার কেউ সীমান্ত নিরাপত্তা ও বিদেশি বাহিনীর অনুপ্রবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত সরকারি পর্যায়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি না আসলেও সীমান্তে টহল ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলে জানা গেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই ধরনের ঘটনা 2 প্রতিবেশী দেশের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতার ক্ষেত্রে চ্যালেঞ্জ তৈরি করতে পারে। তাই ভবিষ্যতে আরও সতর্কতা ও সমন্বয়ের প্রয়োজন রয়েছে। জো বাইডেনের প্রশাসন কখনোই ইসরায়েলকে যুদ্ধবিরতির জন্য চাপ দেয়নি, এমনটাই স্বীকার করেছেন ইসরায়েলি কর্মকর্তারা। চ্যানেল 13 এর অনুসন্ধানে উঠে এসেছে, গাজায় গণহত্যা চলতে দিতে যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃত ছাড় দিয়েছে। বাইডেন প্রশাসন শুধু কূটনৈতিকভাবে নয়, বরং সামরিকভাবেও ইসরায়েলকে সহায়তা করেছে বলে অভিযোগ উঠেছে। জো বাইডেন কখনোই ইসরায়েলকে যুদ্ধবিরতির চাপ দেননি, বরং দাবি উঠেছে জো বাইডেন সামরিকভাবেও ইসরায়েলকে সহায়তা করেছেন। গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের সময় যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন কখনোই যুদ্ধবিরতির আহ্বান জানায়নি, এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে ইসরায়েলি চ্যানেল 13 এর একটি অনুসন্ধানী প্রতিবেদন। অনুসন্ধানে বলা হয়, বাইডেন প্রশাসন ইচ্ছাকৃতভাবে ইসরায়েলকে গাজায় গণহত্যা চালিয়ে যাওয়ার পূর্ণ স্বাধীনতা দিয়েছিল, এমনকি যখন অভিযানটির আর কোনো সামরিক লক্ষ্য ছিল না। ইসরায়েলের সাবেক মার্কিন রাষ্ট্রদূত মাইকেল হারজগ বলেন, আমরা 1 বছরেরও বেশি সময় যুদ্ধ করেছি, কিন্তু যুক্তরাষ্ট্র আমাদের একবারও বলেনি থামো বা যুদ্ধবিরতি করো। এই বক্তব্যে বাইডেন প্রশাসনের সেই নীতির প্রতিফলন, সেখানে নেতানিয়াহু সরকারকে অবারিত সমর্থন দেওয়া হয়েছে। প্রতিবেদন অনুসারে ওয়াশিংটনের ভেতরে থাকা কর্মকর্তারাও গোপনে স্বীকার করেছেন যে এই যুদ্ধ ছিল মূলত নির্বিচার হত্যাযজ্ঞ। বাইডেন প্রশাসনের কিছু সদস্য এই নীতির বিরোধিতা করে পদত্যাগ করেছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের আইনজীবী স্টেসি গিলবার্ট অভিযোগ করেন, যুদ্ধাপরাধ আড়াল করতে তাকে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন থেকে সরিয়ে দেওয়া হয়। আরও জানা গেছে, ইসরায়েলে অস্ত্র সরবরাহে কোনো বাধা না থাকায় নেতানিয়াহু ইচ্ছাকৃতভাবে যুদ্ধবিরতি এড়াতে জিম্মি বিনিময়ের আলোচনাও বানচাল করেন। এভাবে বাইডেন প্রশাসন কেবল ইসরায়েলের পাশেই দাঁড়ায়নি, বরং একটি মানবিক বিপর্যয়ের সক্রিয় অংশীদার হয়ে উঠেছে। কবির চৌধুরী, জয়, মাই টিভি। কাশ্মীরে প্রাণঘাতী হামলার পর ভারত সশস্ত্র বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে পাকিস্তান দাবি করেছে তাদের কাছে তথ্য আছে যে ভারত 24 থেকে 36 ঘন্টার মধ্যে হামলা চালাতে পারে। বিস্তারিত রিপোর্টে। আবারও উত্তপ্ত ভারত পাকিস্তান সীমান্ত। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় 26 জন নিহত হওয়ার ঘটনায় ভারতের প্রতিক্রিয়ার অংশ হিসেবে দেশটির সরকার সশস্ত্র বাহিনীকে অভিযান চালানোর পূর্ণ স্বাধীনতা দিয়েছে। এই সিদ্ধান্তের পরই পাকিস্তানের পক্ষ থেকে ভারতের বিরুদ্ধে এই আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। প্রশ্ন উঠছে, 2 দেশ কি যুদ্ধে জড়াচ্ছে না শান্তির পথে ফিরবে?
পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করেছেন তাদের কাছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে যে আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যে ভারত পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে পারে। 29 এপ্রিল রাতে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। তিনি আরো বলেন, ভারত ভিত্তিহীন ও বানোয়াট অভিযোগের অজুহাতে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে চাইছে। আমরা ভারতের এ ধরনের মনোভাবকে বেপরোয়া ও একতরফা বলে মনে করি। পাকিস্তান নিজেই সন্ত্রাসবাদের শিকার একটি রাষ্ট্র এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা সবসময় আন্তর্জাতিকভাবে অবস্থান নিয়েছি। পাকিস্তান এই হামলার সত্যতা নির্ধারণে একটি নিরপেক্ষ ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত তদন্ত কমিশনের প্রস্তাব দিয়েছে, কিন্তু ভারত তা প্রত্যাখ্যান করে এবং উত্তেজনার পথ বেছে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। তিনি আরো বলেন, ভারতের যে কোনো আগ্রাসনের উপযুক্ত জবাব দেওয়া হবে। পাকিস্তানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় তারা দৃঢ় প্রতিজ্ঞ। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়ে বলেন, এই উত্তেজনা বৃদ্ধি ও তার সম্ভাব্য বিপর্যয়কর পরিণতির সম্পূর্ণ দায়ভার ভারতের উপরই বর্তাবে। শাহিদা রুবি, মাই টিভি। দর্শক, এ ছিল আজকের মাই টিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।